সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আমি কাজল চৌধুরী, সহকারী অধ্যাপক, পরিণীতি ও সুশাসন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের সঙ্গে পরিণীতির প্রথম পত্রের সরকার কাঠামো নিয়ে আলোচনা করব। আমরা এ পর্যায়ে প্রথমেই সরকার সম্পর্কে জানার চেষ্টা করব। আসলে সরকার কি? সরকার একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের চরম ক্ষমতা চর্চাকারী বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠানকেই কিন্তু সরকার বলা হয়। এই সরকারের মধ্য দিয়েই জনগণ তথা রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা প্রকাশিত এবং বাস্তবায়িত হয়ে থাকে। সরকার শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হতে পারে। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকেই বোঝায়। আর ব্যাপক অর্থে সরকার বলতে দেশের সব নাগরিককে বোঝায়। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক যেহেতু সার্বভৌম ক্ষমতার নিয়ন্ত্রণকারী, তাই দেশের সব নাগরিককে নিয়ে সরকার গঠিত হয়। লাস্কি বলেছেন, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। উইলবি বলছেন, সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছা গঠন এবং কার্যকর করে। আমরা বলতে পারি সরকার হলো রাষ্ট্রের পরিচালক ও নীতি নির্ধারণী সংস্থা। কেননা আমরা যখন আদিম বর্বরতার পর রাষ্ট্র নামক পলিটিক্যাল অর্গানাইজেশনের কাছে আসলাম, কেন আসলাম? আমাদের অধিকার রক্ষার জন্য, আমাদের জীবনের নিরাপত্তা প্রাপ্তির জন্য। এগুলো করতে গেলে কিন্তু কি করতে হবে? আমাদেরকে সুশৃঙ্খল রাখতে হবে, আমাদেরকে নিয়ম নীতির অধীনে আনতে হবে। কেননা দেখো, আমাদের জীবনকে সুশৃঙ্খল না করলে আমরা উচ্ছৃঙ্খল হয়ে একে অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছিলাম। এসব কারণ বাস্তবায়ন করতে এসব বিষয়গুলো তাকে কি করতে হবে? রাষ্ট্রকে ক্ষমতার অধিকারী হতে হবে, আমাকে আদেশ নির্দেশ দান করতে হবে। এই ক্ষমতা কার? জনগণের। কাকে দেয়া হয়েছে? রাষ্ট্রকে। কিন্তু রাষ্ট্রের তো জীবন নাই। রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের মুখপাত্র সরকার এই ক্ষমতা প্রয়োগ করবেন। দেখো, এই যে রাষ্ট্রের শ্রেণীবিভাগ করা অত্যন্ত কঠিন। আজকে কিন্তু আমি সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে পড়াবো। এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে পার্থক্য, তা শুধু কিন্তু এই সরকারের বৈশিষ্ট্যজনিত পার্থক্য। রাষ্ট্র কিন্তু সব রাষ্ট্রই এক, চারটা উপাদানে বিশেষ: ভূখণ্ড, জনসংখ্যা, সার্বভৌম ক্ষমতা, সরকার। এই নিয়েই রাষ্ট্র, এর কোনো ভিন্নতা নাই। মূলত রাষ্ট্র এক ও অভিন্ন। তার মৌলিক উপাদান ভূখণ্ড, জনসংখ্যা, সরকার, সার্বভৌমত্ব। এই যে পার্থক্য যে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের, তা সরকারের বিভিন্নতা কারণে। এই পথ থেকে কিন্তু সরকারের শ্রেণীবিভাগটা করা সম্ভব। আর আমরাও তাই সরকারের শ্রেণীবিভাগ পড়তে যাচ্ছি। বিশ্বে কত ধরনের সরকার দেখতে পাওয়া যায়। দেখো, প্রাচীন, মধ্য ও আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই সরকারের শ্রেণীবিভাগ করেছেন। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার সুপ্রসিদ্ধ দি রিপাবলিক গ্রন্থে তার নিজস্ব কল্পিত রাষ্ট্র, সেই আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন। রাজ্যের শাসক তার কথা বলেছেন। তিনি শুদ্ধতার ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করেছেন, একটা বিশুদ্ধ সরকার
আর একটা হলো বিকৃত সরকার। বিশুদ্ধ সরকার যার উদ্দেশ্য সদ্গুণের বাস্তবায়ন করা। প্লেটো ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্র বাস্তবায়নে শিক্ষা ও সদ্গুণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। তার যে বিশুদ্ধ সরকার, সেটা হচ্ছে তিনি দেখিয়েছেন রাজতন্ত্র, অভিজাততন্ত্র, স্বাভাবিক গণতন্ত্র। অন্যদিকে প্লেটো আরেকটি সরকারকে দেখিয়েছেন, সেটা হলো বিকৃত রূপ। এই প্রকৃতির সরকারকে অমঙ্গলকর সরকার বলে আখ্যায়িত করেছেন। এ ধরনের সরকার জনগণের মঙ্গলের জন্য কাজ করে না, তারা সর্বদা নিজের স্বার্থেই ব্যস্ত থাকে। এই ধরনের সরকার বলতে তিনি স্বৈরতন্ত্র বা স্বেচ্ছাতন্ত্র, ধনিকতন্ত্র বা গোষ্ঠীতন্ত্র, জনতাতন্ত্র বা লোকতন্ত্র, এভাবে উনি বলেছেন যে এগুলো বিকৃত সরকার। এখন এই যে প্লেটোর যে স্বনামধন্য শিষ্য দার্শনিক অ্যারিস্টটল বিশ্বের 1.5 শতাধিক সংবিধান পর্যালোচনা করে সরকারের একটি শ্রেণীবিভাগ প্রদান করেছেন। অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগটা আমরা আলোচনা করব, যদিও এই সরকারের শ্রেণীবিভাগটি বর্তমানে প্রযোজ্য নয়, তথাপি এটা আমাদের জানা একান্ত দরকার। অ্যারিস্টটল, আমি যে কথাগুলো তোমাদের বলছি আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো, কারণ বিশ্বে বিভিন্ন ধরনের সরকার দেখা যায়। সেই সরকারগুলোর সম্পর্কে আমরা এখন জানতে যাচ্ছি। অ্যারিস্টটল যে শ্রেণীবিভাগটা করেছেন, সেই শ্রেণীবিভাগটা মূলত উনি দুটো ভিত্তির উপর করেছেন। একটা হলো সংখ্যানীতি, শাসন কয়জন করবে, আর একটা হলো উদ্দেশ্য নীতি, শাসক কি উদ্দেশ্যে শাসন করবেন। এখানে অ্যারিস্টটলের শ্রেণীবিভাগে আমরা দেখতে পাচ্ছি রুল বাই ওয়ান, একজনের শাসন যদি স্বাভাবিক বা ভালো হয় তাহলে উনি সেটাকে বলেছেন রাজতন্ত্র বা মনার্কি, আর যদি সেটা খারাপ হয়, বিকৃত উদ্দেশ্যে প্রয়োগ করা হয়, তাহলে উনি তার নাম করেছেন স্বৈরতন্ত্র বা টাইরানি। রুল বাই ফিউ, কয়েকজনের শাসন, এখানে উনি উদ্দেশ্যের দিক থেকে বলেছেন যদি সেটা স্বাভাবিক বা ভালো হয় তাহলে সেটা হবে অভিজাততন্ত্র বা অ্যারিস্টোক্রেসি। যদি সেটা খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করা হয় শাসনটা, বা শাসক খারাপ উদ্দেশ্যে এটাকে কাজে লাগান, তাহলে সেটা হবে ধনিকতন্ত্র বা অলিগার্কি। তারপর শেষে তিনি যেটা বলেছেন বহুজনের শাসন বা রুল বাই মেনি, তিনি স্বাভাবিক বা ভালো দিকটাকে দেখিয়েছেন পলিটি বা মধ্যতন্ত্র, আর বিকৃত যে সরকার উনি দেখিয়েছেন তার নাম কিন্তু গণতন্ত্র বা ডেমোক্রেসি। এখানে দেখো জনগণের কল্যাণে তিনি পরিচালিত সরকারটাকে স্বাভাবিক বলেছেন, আর যেটা রাষ্ট্রের শাসকের ইচ্ছা অনুযায়ী জনস্বার্থ বিরোধী এরকম একটা শাসনকে তিনি কিন্তু খারাপ বা বিকৃত বলেছেন। এখানে গণতন্ত্র যেটা সবচেয়ে বেশি সমাদৃত সরকার ব্যবস্থা, অ্যারিস্টটল কিন্তু সেই সরকার ব্যবস্থাটাকেই নিকৃষ্টতম সরকার বলে তিনি দেখিয়েছেন। অপরদিকে দেখো এখানে অ্যারিস্টটলের সরকারকে একটি একক বা অবিমিশ্র রূপে দেখিয়েছেন সরকারকে, কিন্তু বাস্তবে সরকার পুরো সেরকম নয়। বাস্তবে অনেক সরকারই একই সাথে গণতান্ত্রিক, রাজতান্ত্রিক, এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয় হতে পারে। দার্শনিক টমাস হবস অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ প্রসঙ্গে বলেন, সরকারকে স্বাভাবিক বা বিকৃত এই দুই ভাগে ভাগ করা ঠিক না, কারণ কোনো সরকারই নিরঙ্কুশভাবে ভালো বা মন্দ হতে পারে না। তারপর উনি বলেছেন শাসনে যে ভিত্তি সংখ্যানীতি, যেখানে একজনের শাসন
বা কয়েকজনের শাসন বা বহুজনের শাসন, কিন্তু প্রকৃতপক্ষে সব ধরনের সরকার ব্যবস্থায় কয়েকজন শাসন করেই থাকে। তারপর দেখো, রাজতন্ত্রকে কিন্তু অ্যারিস্টটল ভালো বলেছেন, স্বাভাবিক বলেছেন, কিন্তু রাজতন্ত্র আমরা জানি যেটাকে উনি ইংরেজিতে বলেছেন মনার্কি, যেখানে পাওয়ারটা মানে কেন্দ্রীভূত থাকে, পাওয়ার সেন্ট্রালাইজেশন হয়, সেখানে কিন্তু ভালো কিছু আশা করা একটা অসম্ভব ব্যাপারই। তা হোক, তারপরে অ্যারিস্টটলের এই শ্রেণীবিভাগকে আমরা বলবো যে বর্তমানে এই শ্রেণীবিভাগটি কার্যকর নয়, তবে অ্যারিস্টটলের এই শ্রেণীবিভাগকে মানে অনুসরণ করে দেখো অনেকেই কিন্তু সরকারের শ্রেণীবিভাগ করেছেন। রুশো, স্টিফেন লিকক, আর.এম. ম্যাকাইভার, এনারা সরকারের শ্রেণীবিভাগ করেছেন। পরবর্তীকালে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে মন্টেস্কু প্রমুখ রাষ্ট্র দার্শনিক সরকারের শ্রেণীবিভাগ করেছেন। মন্টেস্কু সরকারকে প্রজাতান্ত্রিক, রাজতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। আবার সরকারের শ্রেণীবিভাগের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানী ম্যারিয়ট, তার নাম বিশেষ উল্লেখযোগ্য। 3টি বিষয়ের ভিত্তিতে ম্যারিয়ট সরকারের শ্রেণীবিভাগ করেছেন। একটা হলো সরকারের আঞ্চলিক যে বন্টনের বিচারে ক্ষমতা বন্টন যেটা হয়, তার ভিত্তিতে উনি শ্রেণীবিভাগ করেছিলেন এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয়। তারপর সংবিধানের পরিবর্তনের দিক থেকে তিনি সরকারের শ্রেণীবিভাগ করেছিলেন সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের বিচারে উনি 3 ধরনের করেছেন: স্বৈরতান্ত্রিক, সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত। যে সরকারে আমরা জানি যে সরকার রাষ্ট্রের প্রাণ, দেহ যদি রাষ্ট্র হয়, সরকার তার মস্তিষ্ক। তবে এই যে আমি শ্রেণীবিভাগের কথাগুলো বললাম, ম্যারিয়টের কথা বললাম, তার শ্রেণীবিভাগও কিন্তু সম্পূর্ণরূপে এটা গ্রহণযোগ্য হয়নি। কারণ তার শ্রেণীবিভাগে আমরা গণতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র কারো কোনোই কথা আমরা এখানে পাইনি। তবে এর মাঝে লিককের শ্রেণীবিভাগটা কিন্তু আধুনিক সরকার ব্যবস্থায় একটি গ্রহণযোগ্য শ্রেণীবিভাগ। আমরা আগামী ক্লাসে লিককের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।